একটা সুন্দরী পরী গভীর রাতে কদম গাছের একদম মগডালের উপর বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছিল। তো রাশেদ ভাই আনুমানিক রাত 3:30টার দিকে মসজিদের উদ্দেশ্যে সেই রাস্তা দিয়েই যাচ্ছিল, কেননা রাশেদ ভাই একজন মসজিদের ইমাম এবং মুয়াজ্জিমও বটে। তো তার কাজ হলো মসজিদে আজান দেওয়া এবং শুক্রবারে নামাজ পড়ানো। তো স্বাভাবিকভাবেই তিনি গভীর রাতে ঘুম থেকে উঠে সেই যে রাস্তার কথা বললাম ওই রাস্তা দিয়ে তার মসজিদের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তিনি যখন রাস্তার ওই যে কদম গাছের কথা বললাম, রাস্তার পাশে একটা বড় কদম গাছ এবং আশেপাশে কোনো বাড়ি নাই, সেই কদম গাছের যখন নিচে আসলেন, আসার পর তিনি থেমে যান। কেন থেমে যান? কারণ ওইখানে আসার পর তিনি একটা শব্দ শুনতে পান। শব্দটা এমন মনে হচ্ছে একটা নারী ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করছে। দাঁড়িয়ে যাওয়ার পর আশেপাশে ভালোভাবে তাকিয়ে দেখেন যে কে কান্না করে। এইখানে তো কোনো মানুষ আসার কথা না, আর রাস্তার দুপাশে তো কোনো বাড়িঘর নাই, তাহলে কে আবার এখানে কান্না করে? তিনি ভাবলেন হয়তোবা কোনো নারী তার স্বামীর সাথে হয়তোবা মনোমালিন্য হওয়ার কারণে এই রাস্তার পাশে এসে বসে বসে কান্না করতেছে। কিন্তু খুব ভালোভাবে চারপাশে দেখলেন যে আসলে কেউ নাই। তিনি আরেকটু কান সজাগ করে বুঝতে পারলেন যে এই শব্দটা তার মাথার উপর থেকে আসতেছে, মানে উপর থেকে আসতেছে। এটা যখন তিনি বুঝতে পারলেন, তিনি সঙ্গে সঙ্গে উপরের দিকে তাকায়। উপরের দিকে তাকানো মাত্র দেখতে পারেন একটা মানুষের আকৃতিতে, পুরোপুরি দেখা যাচ্ছে না, একটা মহিলা মানুষের মতো আকৃতিতে কদম গাছের একদম মগডালে বসে আছে এবং ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে। দেখতে অবিকল মানুষের মতো, কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না। তবে তার শরীর দিয়ে মনে হচ্ছে আলোর বিচ্ছুরণ বের হচ্ছে। অনেকটা বিয়েবাড়িতে যেমন ঝাড়বাতি লাগাইলে বিভিন্ন আকৃতির আলো, বিভিন্ন কালারের যে আলোগুলো বিচ্ছুরণ সৃষ্টি করে, এইখানে এই পরীর কাছে একদম নীল আলো বিচ্ছুরণ হচ্ছে এবং খুবই অল্প ডিস্টেন্সে সেটা যে আবার থেমে যাচ্ছে। তিনি অবাক হয়ে যান যে কী ব্যাপার, কোনো নারী যদি কান্না করে সে তো এখানে মাটিতে বসে কান্না করবে, সে গাছে উঠলো কেন? সেটা যদি মানুষ হয় তাহলে মানুষের শরীর থেকে এভাবে আলো বের হচ্ছে কেন? তখন রাশেদ ভাই বুঝতে পারেন যে না, এটা তো মানুষ হইতেই পারে না। একটা মহিলা মানুষ তো গাছের আগায় উঠতে পারবে না। আর মানুষের শরীর দিয়ে কিভাবে এরকম আলোর বিচ্ছুরণ ছড়িয়ে পড়ে, এইটা তো আমার কখনো জানা ছিল না। রাশেদ ভাই কিন্তু সাহসী মানুষ। তিনি যেহেতু মসজিদের ইমাম এবং মুয়াজ্জিম, তাই তিনি দিনের বেলাতে মানুষের উপকারী করেন এবং তিনি হুজুর ব্যক্তি। যে সকল মানুষের এই যে জিন ভূত পরীদের আক্রান্তর কারণে অ্যাবনর্মাল ব্যবহার করে, এই সকল মানুষগুলো এই রাশেদ ভাইয়ের কাছে আসতো এবং পানি পোড়া খাইতো, অথবা যদি জিন তাকে অ্যাটাক করতো, সেই রাশেদ ভাইয়ের মাধ্যমেই সেই জিন থেকে মুক্তি পাইতো। তো রাশেদ ভাই এগুলো কাজটা সে ভালো মতোই করতে পারে। তিনি ওখানে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে চিন্তা করতেছেন এটা তো 100% একটা পরী। তিনি এটা শিওর হয়ে যান পরী, এবং তিনি তখনই চিন্তা করলেন যে এই পরীটা নির্ঘাত আমাকে ভয় দেখানোর জন্য এই কাজ করতেছে। তো তিনি একবার ভাবলেন যে ঠিক আছে, ও ভয় দেখাচ্ছে, দেখাক, আমি তো আজান দেওয়ার জন্য যাচ্ছি, হাতে খুব একটা সময় নেই, 30-35 মিনিট আছে, যা ওযু করব, দরজা খুলবো, তারপরে আজানটা দিতে হবে। ওকে আর এখন ডিস্টার্ব না করি, ও আমাকে ডিস্টার্ব করতেছে, তো আর একদিন যদি ডিস্টার্ব করে তাহলে ওর খবর আছে। কিন্তু তিনি আবার দেখলেন যে একে আমি ছেড়ে যাব, এর এত বড় সাহস, এই রাস্তা দিয়ে আমি প্রত্যেক দিন যাই, কোনো চেইন পরির সাহস নাই আমাকে আটকানোর। এ কোন এলাকা থেকে এসে আমাকে আটকায় দেয়, কে আমাকে বাধা দেয়, এটা আমাকে দেখতে হবে। তখন তিনি আস্তে 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 করে ওই রাস্তার পাশে আর একটা গাছ ছিল, ওই গাছের কাছে যায় এবং বসে পড়ে। এবং তিনি চিন্তা করে, দেখি তো এই পরীটি পরবর্তী পদক্ষেপটা কী। তিনি আস্তে করে বসে আছে এবং তাকিয়ে আছে, দেখতেছে পরীটা কি করে। কিন্তু এই পরীটা, তার পাটা ছিল পূর্ব দিকে এবং পিছন সাইডটা ছিল পশ্চিম দিকে, এবং এই পশ্চিম পাশে আবার রাশেদ ভাই বসে আছে, যার কারণে মনে হচ্ছে সেই পরীটি রাশেদ ভাইকে দেখতে পাচ্ছে না এবং এই পরীটি রাশেদ ভাইয়ের অপোজিট সাইডে তাকিয়ে আছে। তখন রাশেদ ভাই একটু অবাক হয়ে যায়, কী ব্যাপার, এই পরীটি আমাকে আটকানোর জন্য তার মায়া কান্না শুরু করলো, এখনও আপন মনে কান্না করে যাচ্ছে, তার তো বোঝা উচিত যে আমি তাকে দেখতে পেরেছি, সে এখনও কেন কান্না করতেছে? তখন রাশেদ ভাই সেখানে 5 মিনিট বসেছিল এবং এই পরীকে পর্যবেক্ষণ করতেছিল যে সে কি করে। কিন্তু তিনি দেখতে পায় সেই পরীটি আপন মনে ফুপিয়ে ফুপিয়ে কান্না করেই যাচ্ছে, করেই যাচ্ছে, এবং তার 2 হাত দিয়ে তার চোখের পানি মুছতেছে এবং ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে। এইটা দেখার পর রাশেদ ভাই ভাবলেন যে না, এইটা আসলে কোনো অ্যাবনর্মাল ব্যবহার হচ্ছে। কেননা কোনো জিন বা পরী যদি আমাকে অ্যাটাক করে বা আমাকে ভয় দেখাতে চায়, তাহলে সে অবশ্যই কোনো দুষ্টু প্রাণীর আকৃতিতে আমার সামনে আসবে, আসার পর আমার রাস্তা বন্ধ করবে, আমাকে যাইতে দিবে না, ক্রস করবে। সাধারণত জিন পরীগুলো একটা বিড়াল কুকুর এগুলার আকৃতি নিয়েই আসে, কিন্তু এই পরীটা সে তার নিজের আকৃতিতে আসছে এবং কান্না করতেছে গাছের উপরে বসে এবং আমার দিকে তাকাচ্ছে না। সে তো বোঝা উচিত যে আমি তো তাকে ভয় পাচ্ছি না।
তাহলে সে এরকমভাবে কান্না করতেছে কেন? তো তখন যেহেতু তিনি জিন পরিদের নিয়েই আসলে খেলা করেন, মানুষকে উপকার করেন। এই কত যে জিন পরি তিনি বোতলবন্দি করছেন, কত জিন পরীকে দুষ্ট যে সকল জিন পরি আছে তাদেরকে পুড়িয়ে মেরে ফেলছেন, হিসাব নাই। ইতিমধ্যে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন যে এই পরিটাকে আমি কিভাবে আটকাবো? এত বড় সাহস যে সে আমাকে আমার পথ আটকায়। এইজন্য জিন পরীকে ওখান থেকে বন্দি করবে। এইজন্য তিনি তার প্ল্যান সাজিয়েছে যে এই সূরা পড়বো, এই সূরা পড়, এই সূরা পড়বো বা এই মন্ত্রটা পড়লে তাহলে সঙ্গে, সঙ্গে আমার কাছে এসে আটকা পড়বে। তখন তিনি সিদ্ধান্ত নেন, না, একে অ্যাটাক করা যাবে না। এর সম্ভবত কোনো সমস্যা এর আছে। আমাকে ভয় দেখানোর উদ্দেশ্যে সে এখানে কান্না করতেছে না। তখন যতটুকু সে মন্ত্রটা পড়ছিল ওই বাকি মন্ত্রটা সে কেটে দেয় যাতে তাকে অ্যাটাক না করে সে মন্ত্রের কারণে। এরপর সে মন্ত্রটা কাটার পর আবারও সে ওই গাছের নিচ থেকে উঠে যায়, উঠে রাস্তার মাঝখানে আসে। আসার পর সেই পরীটির দিকে তাকায়। তিনি দেখতে পায় এখনও পরীটি কান্না করতেছে এবং করে কান্না করতেছে এবং চোখ মুছতেছে। তখন তিনি পরীকে উদ্দেশ্য করে বলে, তুমি কে আর কদম গাছের ডালের উপরে কেন বসে কান্না করতেছো? তোমার কি কোনো সমস্যা হয়েছে? এই কথাটা বলার পর তিনি দেখে সে পরীটি কোনো রিয়াকশনই দেয় না। মানে মনে হচ্ছে পরীটি তার কোনো কথাই শুনতে পায় নাই। পরীটি আপন মনে সামনের দিকে তাকিয়ে কান্না করতেছে। সেম কথা রাশেদ ভাই পরপর ৩ বার বলে। যখন কোনো কাজ হয় না তখন রাশেদ ভাই একটু বিরক্ত হয়ে যায় যে একটা আমি কথা বলি সে শুনতে পায় না নাকি? এইভাবে রাস্তার ভিতর থেকে একটা ইট তোলে। ইট মানে ওই যে আপনার গুরু গুরু যে পাটকেল আছে খোয়া জাতীয়, এরকম একটা মাটির দলা উঠানোর পর তাকে লক্ষ্য করে ঢেলটা ছুঁড়ে মারে। মানে তাকে লাগবে না, তার সামনে দিয়ে যাবে যাতে পাটার মাঝখান দিয়ে গেলে একটা যাতে শব্দ হয় এবং ওই পরীটির যাতে আকর্ষণ তৈরি করা যায়। তখন সেই পরীটি রাশেদ ভাইয়ের দিকে তাকায়। এই প্রথম রাশেদ ভাই পরীটির চেহারা দেখতে পায় এবং এত সুন্দর চেহারা, রাশেদ ভাই অবাক হয়ে যায় যে পরীদের চেহারা এত সুন্দর হয়। মূলত রাশেদ ভাই এর আগে কখনোই জিন পরীর চেহারা দেখে নাই। মানুষের উপকার করতে যেয়ে অনেক জিন পরীর ফেস টু ফেস মোকাবেলা করছে, কিন্তু তাদের অবয়ব অনেকটা এরকম ছিল, ধোঁয়া আকৃতির ছিল, বা তাকে যখন বন্দি করতো ধোঁয়া আকৃতি হিসাবে বোতল বন্দি হতো, তারপরে সেভাবে পুড়িয়ে মারতো। কখনোই জিন পরীকে এই যে মানুষের আকৃতিতে দেখা, এটা রাশেদ ভাই কখনোই দেখে নাই। এই প্রথম একটা পরীকে রাশেদ ভাই মানুষের আকৃতিতে দেখলো এবং দেখার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে তার চেহারা দিয়ে নুরানি আলো ঝলকানি চারদিকে ছড়িয়ে পড়তেছে। এতটা সৌন্দর্য না দেখার পর কেউ বুঝতে পারবে না রাশেদ ভাই অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে যে এত সুন্দর কোনো মেয়েই হতে পারে না, এটা শুধুমাত্র পরীর পক্ষেই সম্ভব। রাশেদ ভাই তারপর জিজ্ঞাসা করলেন, তোমাকে আমি ডাকি, তুমি কথা শুনতে পাও না? কি হয়েছে তোমার? এরপরও পরীটি কথা বলে না। তখন রাশেদ ভাই বলে, দেখো, তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি আমার সামনে আসো, আমি তোমার সাথে কথা বলতে চাই। এই কথা বলার পর পরীটি সঙ্গে সঙ্গে এমনভাবে লাফ দিল, মনে হচ্ছে একটা গাছের থেকে লাফ দিলে একটা মানুষ যে সাউন্ড হয় ওরকম সাউন্ড হলো, এবং সাউন্ড হওয়ার পর সঙ্গে সঙ্গে রাশেদ ভাইয়ের সামনে এসে দাঁড়ালো। তখন সেই পরীটি আপন মনে আবারও কান্না শুরু করে দেয়। এই কান্না দেখে রাশেদ ভাই বলে, আচ্ছা বলো তো কি সমস্যা কি, তুমি এখানে বসে বসে কান্না করতেছো কেন? তখন সেই পরীটি বলে, আমি কেন কান্না করি আপনি শুনতে চান? তখন রাশেদ ভাই বলে, হ্যাঁ, শোনার জন্য তো তোমাকে ডাকতেছি, আমার হাতে সময় নাই, যা বলো শর্টকাটে বলো, দেখি তোমার কোনো উপকার আসতে পারি কিনা, যদিও আমি কখনো তোমাদের উপকার করি নাই অপকার ছাড়া। তখন পরীটি বলে, আমি আপনাকে চিনি, গতকালও আপনি এই রাস্তা দিয়ে মসজিদে গিয়েছেন এবং আজান দিয়েছেন। আমি মূলত গতকালই এখানে এসেছি এবং এই কদম গাছে আশ্রয় নিয়েছি, আমার খুবই বিপদ। তখন রাশেদ ভাই বলে, তোমার যে বিপদ এটা আমি বুঝতে পারছি, তুমি তো কান্না করতেছো, কোনো না কোনো কারণ আছে, সেটাই আমি শুনতে চাচ্ছি, ওইটা বলো। তখন পরীটি বলে, আমার নাম আলিশা, আমরা একটা জিন কলোনিতে বসবাস করি। সেই কলোনির মধ্যে ভালো জিন আছে, দুষ্ট জিন আছে। তো আমার বাবা খুবই একজন ভালো জিন, তিনি সাধারণত মানুষের কোনো তো ক্ষতি করেন না, জিনদেরও কোনো ক্ষতি করেন না, আল্লাহ তাআলার ইবাদত করেন এবং সবসময় ইবাদতের মাধ্যমেই তিনি কাটান, এবং আমাদেরকেও সেই রকমভাবেই সুশিক্ষায় শিক্ষিত করেছে মানুষের এবং জিন জাতির যেন আমরা ক্ষতি না করি এবং আল্লাহর ইবাদতের মধ্যে থাকি। সাধারণত আমরা সেই কাজটাই করি, এবং এই যে আমার যে সৌন্দর্য দেখতেছেন এটাই আমাদের পরিবারের কাল হয়ে দাঁড়ায়। তো আমাদের এই জিন কলোনির মধ্যে একটা দুষ্ট জিন ছিল, খুবই প্রভাবশালী। সেই দুষ্ট জিনটির নাম হলো আকসার। এই জিনটি কোনো ধর্মে বিশ্বাসী না এবং নাস্তিক প্রকৃতি, তার যা ইচ্ছে তাই করে। এই জিনটা একদিন আমাকে দেখতে পায় এবং আমাকে দেখার পর তার মধ্যে এক ধরনের লালসা সৃষ্টি হয়। যেদিন দেখে তার পরের দিন আমার বাবার কাছে আমাকে বিবাহ করার জন্য প্রস্তাব পাঠায়, সে আমাকে বিবাহ করবে। কিন্তু আমার বাবা তো তার সাথে কখনোই বিয়ে দিবে না, কারণ আমার বাবা জানে সে একটা দুষ্ট জিন এবং তার সাথে যদি আমার বিয়ে হয় আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে।
একটা পর্যায়ে সে আমাকে মেরে ফেলবে, এরকম অনেক ঘটনা সে করেছে। তো যার কারণে আমার বাবাকে প্রস্তাব দেওয়ার পর আমার বাবা ওর মুখের উপর বলে যে, "না, আমি আমার মেয়েকে তোর সাথে বিয়ে দেব না।" এটা বলার পর সেই দুষ্ট জিনটি আকসাদ খুবই রেগে যায় এবং তখনই আমার বাবা এবং মাকে অ্যাটাক করে এবং আমাকেও অ্যাটাক করে। সঙ্গে, সঙ্গে সে বন্দি করে নিয়ে তার আস্তানায় চলে যায়। আস্তানায় নিয়ে যাওয়ার পর আমাদেরকে বেঁধে রাখে। বেঁধে রাখার পর বিভিন্ন টর্চার করে যাতে আমাকে আকসাদের সাথে আমার বাবা বিয়ে দেয়। কিন্তু আমার বাবা কিছুতেই বিয়েতে রাজি হচ্ছিল না। আমার বাবাকে সে প্রচুর আঘাত করে। এটা দেখে আমার খুবই রাগ হয়ে যায়। আমি একটা পর্যায়ে বাবা-মাকে বাঁচানোর জন্য রাজি হয়ে যাই। আমি বিবাহ করব, আমার বাবা-মাকে ছেড়ে দেন। এটা বলার পর সে কিছুটা ক্ষান্ত হয়। কিন্তু আমার বাবা আমাকে কসম দিয়ে বলে যে, "আমি যদি মরেও যাই, তুইও যদি মরেও যাস, কখনো এই আকসাদের মতো ভণ্ড, প্রতারক জিনকে তুই বিয়ে করবি না।" এভাবে আমাকে একটা কসম দেয়। তারপরে আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করি, পরিবর্তন করি। বলি যে, "না, আমার যত যাই হয়ে যাক না কেন, আমি তোকে বিয়ে করতে পারব না। যেহেতু আমার বাবা বলেছে।" এই কথা শোনার পর আকসাদ খুবই রেগে যায়। একটা পর্যায়ে আমার বাবা বলে যে, "আচ্ছা ঠিক আছে, তুই আমার মেয়ের সর্বনাশ করিস না। আমাদের ছেড়ে দে, আমরা ভেবে দেখব।" তখন আমার বাবা এই কথা বলার পর সেই জিনটি বলে, "কোনো ভাবাভাবি নাই, যা বলবি এখন বল।" এরপর আমার বাবা একটা পর্যায়ে রাজি হয়ে যায়। বলে যে, "তুই আমার মেয়ের সর্বনাশ করিস না। ঠিক আছে, তোকে আমি বিয়ে দেব।" এই কথা বলার পর এই আকসাদ এত দুষ্টু, আমি বলছিলাম, তখন সে তার মত পরিবর্তন করে। তখন তিনি বলে যে, "আমি তো এখন তোর মেয়েকে বিয়ে করব না। তোরা ভালোই, ভালোই রাজি হলি না কেন? তোদেরকে যে আমি ভালোই, ভালোই প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তোরা তো আমার কথা শুনিস নাই। আমার খারাপই দেখার পর শুনছিস। আমি এখন তোর মেয়েকে বিয়ে করব না। বিয়ে ছাড়াই তোর মেয়ের সাথে যা করা দরকার আমি তাই করব।" সে আমাকে ওখান থেকে ধরে নিয়ে তার অন্য একটা জায়গায় যায় এবং এমনভাবে প্রহার করে আমি আর নিতে পারতেছিলাম না। প্রত্যেক দিন আমার সাথে এই কাজ চলতেছিল নিয়মিত। এইভাবে প্রত্যেক রাতে, দিনে আমার সাথে অমানবিক কাজ সে করতেই ছিল। এত কষ্টের কথা ভাই আমি আপনার সাথে কিভাবে শেয়ার করি। কিন্তু একদিন আমাকে না বেঁধেই অনেকটা মনে করছে যে আমি বাঁধা আছি, এভাবেই আমাকে ওখানে রেখে সে ঘুমিয়ে যায়। এই সুযোগে তার আস্তানা থেকে আমি পালিয়ে আসি। পালিয়ে আসার পর আমাদের কলোনিতে যে সকল ভালো জিন ছিল আমি তাদের কাছে বলি যে, "আপনারা আমাকে সাহায্য করেন। আমার বাবা-মাকে তারা আটকে রেখেছে, আমার সাথে এই অনৈতিক কাজ করছে। এর বিচার করেন।" কিন্তু কোনো জিনই তাদের বিপক্ষে যাওয়ার সাহস দেখায় নাই এবং তাদের বিচার তো দূরের কথা, তাদেরকে যে একবারও বলে সাহস পায় নাই যে এর বাবা-মাকে ছেড়ে দেন। সবাই বলছে কিছু করার নাই। ও খুবই দুষ্টু জিন, ওর সাথে আমরা পেরে উঠব না। ওর সাঙ্গপাঙ্গ অনেক। তখন আমি খুবই অসহায় হয়ে পড়লাম এবং আমার কাছে আর কোনো পরিচিত কেউ ছিল না যে যার কাছে যেয়ে আমি এই কথাটা বলতে পারি। তখন আমি চিন্তা করলাম যে মানুষ জাতি নামে বলে একটা জাতি আছে। আমি কখনো মানুষের সামনে যাই নাই। একমাত্র তারাই আমার বাবা-মাকে উদ্ধার করতে পারে। এই চিন্তা করে আমি আমাদের রাজ্য থেকে এই পৃথিবীতে অবতরণ করি এবং পৃথিবীতে অবতরণ করার পর আমি কারোর পাশে যেতে সাহস পাচ্ছিলাম না। তো আসার পর আমি একজনের কাছে যাওয়ার চেষ্টা করি এবং একজনের কাছে যখন সামনাসামনি চলে আসি, সে আমাকে দেখে। দেখার পর একটা চিৎকার দিয়ে সেখানেই সেন্সলেস হয়ে যায়। এটা দেখার পর আমিও ভয় পেয়ে যাই যে কী ব্যাপার, আমাকে দেখে সে সেন্সলেস হয়ে যাচ্ছে কেন? সঙ্গে, সঙ্গে আমি অদৃশ্য হয়ে যাই। যার কাছে যাওয়ার চেষ্টা করি সেই চিৎকার দিয়ে ওখান থেকে দৌড়ে চলে যায়। তো আমি আসলে সাতকুল ভেবে পাচ্ছিলাম না যে কোনো মানুষের কাছে আমি প্রকাশ করতে পারছিলাম না। তখন আমি চিন্তা করি কোনো একটা হুজুর এবং যারা আমাদের জিন জাতির সাথে পরিচিত আছে এদের কাছে আমার এই সমস্যাটা বলতে হবে। তো আমি একটা পর্যায়ে খুঁজতে এই কদম গাছে এসে বসি। বসার পর কিছুক্ষণ পরেই আমি দেখি যে আপনি পাঞ্জাবি পায়জামা পরে মাথায় টুপি দিয়ে মসজিদের উদ্দেশ্যে যান এবং গতকাল সেটা আমি দেখি। তারপর আমি আপনার পিছু নেই। কিন্তু আমি আপনার সামনে আসতে পারছিলাম না। আমি যে আপনার সাথে শেয়ার করব বিষয়টা, আমি আপনার সামনে আসতে পারতেছিলাম। আপনার ৪০ গজ দূরে থেকে আমি আপনাকে ফলো করতেছিলাম যে আপনি কোথায় যান। তারপর দেখি আপনি মসজিদে যান, মসজিদে যেয়ে আযান দেন। গতকাল সকালবেলা আপনি যখন মসজিদে নামাজ পড়ে বের হলেন, তখন আপনার কাছে একটা লোক আসছিল। আপনি একটা জোরে, জোরে কথা বলতেছিলেন, "কোনো জিনের সাধ্য নাই তোমার ছেলেকে ক্ষতি করার। আমি আছি তোমার পাশে।" এই কথাটা আমি শুনতে পাই দূর থেকে। তখন থেকে আমার মনে হয়েছে যে আপনি একমাত্র মানুষ যে আমাকে উপকার করতে পারেন। কিন্তু কিছুতেই আমি আপনার কাছাকাছি আসতে পারছিলাম না। তখন আমি চিন্তা করলাম যে যাই হোক, আমাকে একটা উপায় বের করতে হবে। কিভাবে আপনার সামনে আসা যায়? তো আপনি যেহেতু রাত ৩:৩০টার দিকে এই রাস্তা দিয়ে যান মসজিদে আযান দেওয়ার জন্য, তখন আমি চিন্তা করি যে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে হবে আপনার। তাই আমি কদম গাছের উপর বসি এবং কান্না শুরু করি। যদি আপনি আমাকে দেখতে পান, তাহলে আপনি যদি আমাকে অনুমতি দেন এবং আমাকে ডাকেন, তাহলে আমি আপনার সামনে আসতে পারবো। তো সেভাবেই আমি কান্না শুরু করি এবং আপনি আমাকে দেখতে পান এবং আমাকে আপনার কাছে ডাকেন। তারপর আমি আপনার কাছে আসি। এখন আপনার কাছে আমার অনুরোধ, দয়া করে আমার বাবা-মাকে রক্ষা করেন।
জানে না সেই আকসাদ আমার বাবা মাকে এখনো জীবিত রাখছে কিনা আমি বলতে পারবো না, এবং আমি আর আমার রাজ্যে যেতে পারতেছি না। আমি বুঝতে পারছি সেই আকসাদ আমাকে ধরার জন্য তার সাঙ্গ পাঙ্গকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে আমাকে ধরার জন্য। আমি যাওয়া মাত্র আমাকে অ্যাটাক করবে, আমাকে ধরে নিয়ে যাবে। এই জন্য আমি এখান থেকে কোথাও যেতে পারতেছি না, এবং মানুষও অনেক ভালো না। আমাকে দেখা মাত্র মানুষ কেন যেন চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যাচ্ছে, এবং তারপর তাকে কিছু কবিরাজের কাছে নিয়ে যাচ্ছে। সেই কবিরাজ আবার আমাকে হাজির করার জন্য বিভিন্ন তন্ত্রমন্ত্র পড়তেছে। আমার যতটুকু শক্তি আছে এই শক্তি দিয়ে আমি নিজেকে প্রোটেক্ট করে রাখছি যাতে কেউ আমাকে এখান থেকে নিয়ে না যেতে পারে। আপনি ছাড়া আমার আর কোনো উপায় নেই, দয়া করে আমাকে আপনি রক্ষা করেন। তখন রাশেদ ভাই বলে, আপনার কোনো সমস্যা নাই, আমি বুঝতে পারছি আপনার খুবই বিপদ এবং আপনার বাবা মাকে বেঁধে রাখছে। এটা যদি কোনো মানুষের সাথে ঘটতো, মানুষের কেমন ফিল হতো আমি সেটা বুঝতে পারি। আপনি টেনশন করবেন না, আমার হাতে তো এখন সময় নাই। আমি তো মসজিদে নামাজ পড়তে যাচ্ছি, মানে আজান দিব, দেওয়ার পর নামাজ পড়বো। আপনি এক কাজ করেন, এই কদম গাছের উপর যে মগ ডালে বসেছিলেন ওই ডালে বসে থাকেন, অদৃশ্য অবস্থা বসে থাকেন, আপনাকে যাতে কোনো মানুষ দেখতে না পায়। আমি মসজিদে নামাজ পড়ি, নামাজ পড়ানোর পর এই রাস্তাতে যখন যাব তখন আপনি আমার কাছে আসার দরকার না, আমার পিছু পিছু অদৃশ্য অবস্থা আমার পিছু পিছু আসবেন। আমি আমার শরীরকে বন্ধ করব না, আপনি আসতে পারবেন। আমি সোজা আমার বাড়িতে যাব এবং আমার রুমে প্রবেশ করব, আমার পাশাপাশি আপনি রুমে প্রবেশ করবেন। বাকি কথা আমার রুমে হবে আপনার সাথে। এভাবে কথাবার্তা বলার পর রাশেদ ভাই মসজিদের উদ্দেশ্যে রওনা দেন। সেই পরিটিও যথারীতি ওইখান থেকে একটা ধোঁয়া আকৃতির সৃষ্টি হয় এবং ধোঁয়া আকৃতি হয়ে উপরের দিকে উড়ে যায়, মানে ওই কদম গাছের ডালে যায়, চলে যায়। রাশেদ ভাই একটু তাড়াতাড়ি যান, কেননা সেই দিন দেরি হয়ে গেছে, মসজিদে আজান দিতে হবে। যাওয়ার পর তিনি মসজিদে অজু করে, অজু করার পর একটু 5 মিনিট লেট হয় আজান দেওয়ার জন্য। তারপর তিনি 5 মিনিট পর আজান দেয়। একটা পর্যায়ে ফজরে আজান দেওয়ার পর জামাত শুরু হয়, সেখানে নামাজ পড়ায়, নামাজ করে মসজিদে আবার তালা টালা দিয়ে যথারীতি সেই কদম গাছের নিচ দিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে যায়, এবং যথারীতি ওই পরীটি আবারও অদৃশ্য অবস্থায় রাশেদ ভাইকে ফলো করতে শুরু করে এবং রাশেদ ভাইয়ের পিছু পিছু রাশেদ ভাইয়ের সাথে যেতে থাকে। তখন রাশেদ ভাই বুঝতে পারে হ্যাঁ, পরীটি তাকে ফলো করতেছে। তো একটা পর্যায়ে রাশেদ ভাইকে বিভিন্নজন কথা বলে যে, এই রাশেদ শোনো, এদিকে রাশেদ, এদিকে আসো, আমি একটু কথা বলবো। কিন্তু রাশেদ ভাই বলে, পরে দেরি আছে, আমি একটু সমস্যার মধ্যে আছি। একটু অ্যাবনর্মাল ব্যবহার করে, মানুষ কিছু একটু অসন্তুষ্ট হয়েছে, কী ব্যাপার রাশেদ এইভাবে কথা বলে কেন। কিন্তু রাশেদ জানে যে আমি এখানে লেট করলে সমস্যা আছে। সো এই পরীর, জিন পরীর যতই ভালো হোক, এই জিন পরীর একটা আসর আছে। এই বাতাস যদি কারোর লাগে সেক্ষেত্রে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তিনি এটা বুঝতে পারছে, যার কারণে তিনি সোজা সকালবেলা নামাজ পড়ানোর পর সোজা তার রুমে প্রবেশ করে এবং সেই পরীটিও তার সাথে সাথে তার রুমে প্রবেশ করে। তারপর রাশেদ ভাই তার রুমের দরজা বন্ধ করে দেয় এবং পরীটি তার নিজের আকৃতিতে চলে আসে, মানুষের আকৃতিতে চলে আসে। রাশেদ ভাই এই প্রথম যখন তিনি রুমের মধ্যে দিনের আলোতে পরীটিকে দেখলো, রাশেদ ভাই একদম অপলক দৃষ্টিতে দেখতে আসছিল এবং তিনি ভাবলেন, এত সুন্দর পরী হইতে পারে, মানুষ এরকম কখনো হইতেই পারে না, এটা সত্য, মানুষ কখনো এরকম হইতে পারে না, কিন্তু পরীও কি এত সুন্দর হইতে পারে, রাশেদ ভাইয়ের জানা ছিল না। বন্ধুরা, রাশেদ ভাই কিন্তু 25 বছর বয়স, তিনি কিন্তু এখনো বিয়ে করে নাই। রাশেদ ভাই অভাবের তাড়নায় তিনি মসজিদে ইমামতি করেন, আবার মজ্জেমও করেন। ছোটোবেলায় তিনি মাদ্রাসায় পড়াশোনা করছেন। তো এখন তার পড়াশোনা শেষ, যাই কারণে চাকরি একটা তো করা দরকার। তার বাড়ির পাশে একটা মসজিদে তিনি চাকরি নিয়েছেন, সেখানে তিনি দায়িত্বরত আছেন, এখনও বিয়ে করেন নাই। তো হয়তো সামনে ভবিষ্যতে বিয়ে করবে এই চিন্তায় আছেন। রাশেদ ভাই পরীটিকে দেখে এতটা মুগ্ধ হয়ে যান যে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। তখন পরীটি বলে, ভাই কিছু বলবেন আমাকে? তখন রাশেদ ভাই বলে, হ্যাঁ হ্যাঁ, আপনাকে তো ডাকছি ওই জন্যই। তখন রাশেদ ভাই বলে যে, আপনার বাবার যে সমস্যা হয়েছে, আমি মনে হয় এটা সমাধান করতে পারবো, আপনার কোনো সমস্যা নাই। এখন আপনি আমাকে কিছু ইনফরমেশন দেন, ওনার নাম কি? তো নাম তো আগেই বলছে, ওনার নাম আকসাদ। আরও কিছু ইনফরমেশন তিনি ওই পরীটি থেকে নেয়। নেওয়ার পর ওই যে রাশেদ ভাইয়ের কথা বললাম, এই রাশেদ ভাইয়ের আবার কিছু পালিত জিন ছিল। এই জিনগুলো রাশেদ ভাইয়ের কাছে কখনোই আসতো না, অদৃশ্য অবস্থায় কথা বলতো। তো তখন ওই সেই পরীটিকে বলে যে, আপনি এক কাজ করেন, আপনার থেকে যে ইনফরমেশন আমি নিছি এটা আমার দরকার ছিল, নেওয়া শেষ হয়েছে, সমস্যা নাই, আর আমি আপনাকে যখন ডাকবো তখন আপনি আমার কাছে আসেন, এছাড়া আমার কাছে আসার দরকার নাই। আপনি ওই কদম গাছে ওখানেও যাইতে পারেন, অথবা আমার বাড়ির আশেপাশে যে কোনো গাছে আশ্রয় নিতে পারেন। তখন সেই পরীটি বলে, ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই, আমি আপনার বাড়ির যে কোনো একটা ডালে থাকবো, আপনি আমাকে স্মরণ করার সঙ্গে সঙ্গে আপনার কাছে আমি হাজির হব। তখন রাশেদ ভাই বলে, ঠিক আছে, যান আপনি। তখন সেখান থেকে সেই পরীটি গাছের ডালে চলে যায়, মানে ওনার বাড়ির পাশের ডালে। তারপর রাশেদ ভাই ওনার যে পালিত 2-3টা জিন ছিল, যে জিনের মাধ্যমে অন্য জিনকে সাহায্য করতো এবং মানুষকে উপকার করত, সেই জিনের মাধ্যমে কিছু ইনফরমেশন গ্যাদার করেন, সেই জিনদেরকে হাজির করেন।
মানে অদৃশ্য অবস্থায় সেই জিনদের সাথে কথা বলেন এবং রাশেদ ভাই বলেন যে তোমরা কি অবগত আছো কি না, আমি একটা পরী নিয়ে আসছি আমাদের বাড়িতে। তখন সেই জিনগুলো বলে, জি হুজুর, আমরা তো দেখলাম আপনার সাথে একটা পরী যাচ্ছে। তো আমরা প্রথমে বুঝতে পারতেছিলাম না, ভাবছিলাম যে এই পরীটা কি আপনাকে অ্যাটাক করতেছে কিনা বা আপনার কোনো ক্ষতি করার জন্য পিছু পিছু যাচ্ছে কিনা। পরে দেখলাম যে না, এই বিষয়টা আপনি অবগত আছেন, যার কারণে আপনাকে আর ডিস্টার্ব করি নাই, ভাবছি কোনো না কোনো কারণ আছে। তখন রাশেদ বলে, হ্যাঁ তোমরা ঠিকই ধরতে পারছো, আমি আমি পরীটাকে নিয়ে আসছিলাম, আর পরীটা আমার বাড়ির আশেপাশে আছে, চারপাশে পাহারা দিয়ে রাখিও, ওকে কোনো ডিস্টার্ব করিও না, ওনার সাথে কোনো কথাও বলবা না। তখন সেই জিনটা বলে, হ্যাঁ ঠিক আছে হুজুর, আমরা কোনো কথা বলবো না, আর আমাদের কেন ডাকছেন দয়া করে একটু বলবেন। তখন এই যে রাশেদ ভাই বলে যে তোমাদের ডাকার উদ্দেশ্য ওই পরীটাকে কেন্দ্র করেই। তখন সমস্ত ঘটনা সেই জিনদের সাথে শেয়ার করে, বলে যে এই পরীটার এই অবস্থা, এখন কি করা যায়। সেই জিনগুলো রাশেদ ভাইকে যে ইনফরমেশন জানায়, রাশেদ ভাই অনেকটা ভয় পেয়ে যায় যে এরকম একটা শক্তিশালী জিনের সাথে আমি কিভাবে লড়াই করব। সেই জিনগুলো জানায় যে ওর নাম তো আকসাদ, আমরা যতদূর জানতে পারছি এই আকসাদ খুবই শক্তিশালী, আশেপাশে 10 রাজ্যের মধ্যে সে প্রভাবশালী, তার সব জায়গায় তার সৈন্য সদস্য আছে এবং তার যা ইচ্ছে তাই করে। মূলত তার আশেপাশে যত রাজ্য আছে সমস্ত জিন তাকে রাজা হিসেবেই মানে এবং প্রতিটা রাজ্যের যে রাজাগুলো আছে সেই রাজারাই তাকে প্রাধান্য দেয় রাজা হিসাবে। খুবই দুষ্ট জিন, এই জিনের সাথে কোনো মানুষ পেরে উঠবে বলে আমার মনে হয় না। তখন রাশেদ ভাই বলে, পেরে উঠবে বলে মনে হয় না এটা বলা যাবে না, আমি পরীটাকে কথা দিয়েছি, সেই পরীটার বাবা মা এই দুষ্ট জিনের আস্তানায় বন্দি আছে, যেভাবে হোক তাদেরকে আমার উদ্ধার করতে হবে, এটা আমার প্রেস্টিজের বিষয়। একটা পরীর কাছে তো আমার মান সম্মান থাকবে না, সেটা কি তোমরা চাও? সেই 3টা জিন বলে, না হুজুর, আমরা সেটা কখনোই চাই না, আপনি এত ভালো মানুষ, মানুষকে এত উপকার করেন, আমরা চাই না, বলুন আপনার জন্য আমরা কি করতে পারি। তখন রাশেদ ভাই বলে যে সেই জিনের ইনফরমেশন আমার আরও দরকার, তোমরা যতটুকু জানতে পারছো এটা দিয়ে আসলে আমি কাজ চালাইতে পারবো, কিন্তু কত দূর আগাইতে পারবো জানি না, কিন্তু আমার একটা শক্তিশালী হয়ে নামতে হবে। আমি যখন নামবো সেই আকসাদ জিনটা কিন্তু বুঝতে পারবে যে কোনো একজন তাকে ক্ষতি করার জন্য চেষ্টা করতেছে, এটা যখন সে বুঝতে পারবে এরপর থেকে তার সৈন্য সদস্যগুলো আমাকে খোঁজার জন্য পাঠাবে এবং আমাকে অ্যাটাক করবে। যার কারণে আমি চাচ্ছি ওর উইক পয়েন্টগুলো আমার জানা দরকার এবং জানার পর আমি ওকে জানান দিব যে হ্যাঁ তোর শত্রু হিসাবে আমি আগমন করেছি, এর আগে আমি তার সাথে লড়াই করতে চাচ্ছি না। তখন জিনগুলো বলে যে হুজুর, আপনার পরিকল্পনা আমি বুঝতে পারছি। তখন সেই 3টে জিন বলে যে হুজুর, আমাদের 2টা দিন সময় দেন, আমরা চেষ্টা করব ওর সম্পর্কে যত রকম ইনফরমেশন আমরা সংগ্রহ করতে পারি সব কিছু আপনার কাছে নিয়ে আসবো। এই বলে জিন 3টে চলে যায়। এই রাশেদ ভাই আবার জিন 3টে চলে যাওয়ার পর আবারও সেই পরীকে ডাকে, সেই পরীটা চলে আসে। পরীটা আসার পর বলে, হুজুর আমাকে ডেকেছেন? তখন রাশেদ ভাই বলে, হ্যাঁ আপনাকে ডেকেছি একটা কথা বলার জন্য। কথাটা হলো, আমি যতটুকু জানতে পারলাম যে আপনি যে বর্ণনাটা দিছেন আকসাদ জিনের, এই আকসাদ জিন আপনার বর্ণনার চাইতেও ভয়ঙ্কর। আপনি আমাকে যেটা বলেন নাই সেটা হলো, এই জিনটা আশেপাশে আপনাদের যে 10 রাজ্য আছে সেই 10 রাজ্যের রাজা, জিনদের বাদশাহ, এই জিনদের বাদশাই আকসাদকে রাজা মানে। আপনি এটা বুঝতে পারছেন কত বড় সে ভয়ঙ্কর জিন? তখন সেই পরীটি বলে, হুজুর আমি তো কাউকে চিনি না, সাধারণত আমাদের রাজ্যের 10 ভাগের 1 ভাগও আমি চিনি না, আশেপাশের রাজ্যের খবর তো আমি বলতে পারবো না হুজুর। তখন আকসাদ বলে, হ্যাঁ সেটা অবশ্যই ঠিক, তো যাই হোক, সে যত বলে শক্তিশালী হোক, আমি যেহেতু আপনাকে কথা দিয়েছি আপনার বাবা মাকে আমি উদ্ধার করব, আমি আপনার বাবা মাকে উদ্ধার করেই ছাড়বো। আর আমার এই জন্য সময় লাগবে, আপনি আমার আশেপাশে থাকেন, আপনার কোনো দরকার হলে আমার কাছে সোজা চলে আসবেন, আর আমার যখন দরকার হবে তখন তো আপনাকে ডাকবই। রাশেদ ভাই যখন এই কথা বলে তারপর পরীটি বলে, ঠিক আছে হুজুর। এই বলে পরীটি রুম থেকে অদৃশ্য হয়ে যায়, ধোয়া আকৃতি দিয়ে জানালাটা বের হয়ে ওই আকসাদ ভাইয়ের বাড়ির একটা পাশে নিম গাছ ছিল, নিম গাছের ওখানে যে বসে পড়ে। ইতিমধ্যে একদিন অতিক্রম হয়ে যায়, সেই যে 3টা জিন আকসাদ জিনের খোঁজ করার জন্য যে গেল এখন পর্যন্ত আসার নাম নেই। একদিন হয়ে যায় আসে না, 2 দিন হয়ে যায় এখন আসে না। এই যে রাশেদ ভাই তিনি চিন্তিত হয়ে যায়, কি ব্যাপার, আমার জিনগুলো বললো 2 দিনের মধ্যে আমরা ইনফরমেশন নিয়ে আসতেছি, এখনো আসে না। এরপর তিনি আর একটা দিন ওয়েট করলেন যে দেখি তার একটা দিন, তারপরেও আসে না এবং খুবই চিন্তিত হয়ে যান। তখন তিনি ভাবলেন, না এভাবে আর বসে থাকা ঠিক না, ওই 3টা জিনকে হাজির করার জন্য তিনি দোয়া কালাম পড়া শুরু করে। তো দোয়া কালাম পড়া শুরু করার কিছুক্ষণ পর একটা জিন এসে হাজির হয়। সেই জিনটা আসার পর হুজুরকে সালাম দেয়, সালাম দিয়ে বলে, হুজুর আমাদের ডেকেছেন? তখন বলে যে হ্যাঁ তোমাদের ডেকেছি, মানে তোমরা 2 দিনের মধ্যে আসবা, আর 3 দিন হয়ে যায় তোমাদের খোঁজ নেয়, আর তুমি একা আসছো, বাকি 2জন কই? তখন সেই জিনটা বলে যে হুজুর বড় সর্বনাশ হয়ে গেছে, আমি কোনো মতো নিজের জান নিয়ে আপনার ইনফরমেশনগুলো গ্যাদার করতে আসছিলাম এবং ইতিমধ্যে আপনি আমাকে ডাকছেন, আমি সব কিছু ফেলে রেখে চলে আসছি,
আমাকে একটু সময় দিলে আমি খুব ভালোভাবে আর একটু পর্যবেক্ষণ করে আসতাম। তখন রাশেদ ভাই বলে, কি সর্বনাশ হয়েছে? তখন সেই জিনটি বলে, হুজুর আমার যে সঙ্গী দুজন ছিল এরা দুজন কেউ বেঁচে নাই। রাশেদ ভাই খুবই মর্মাহত হয়ে যায়। তখন বলে, কি বলো বেঁচে নাই মানে? তখন সেই জিনটা জানায় যে হুজুর আমরা তিনজন চুপি চুপি সেই রাজ্যে গিয়েছিলাম এবং আকসাদের পাশাপাশি অবস্থান করছিলাম ছদ্মবেশে, যাতে আকসাদ বুঝতে না পারে। আমরা কিছু ইনফরমেশন ওর থেকে গ্যাদার করছি, ওর আকৃতি কেমন, পরীটির বাবা মা এখনো জীবিত আছে কিনা। তবে আমরা শুনতে পারছি হুজুর পরীটির বাবা মা এখনো জীবিত আছে। তো আমরা যখন আকসাদ সম্পর্কে বিভিন্ন তথ্য নিচ্ছিলাম, সেই জিনটা কি করে না করে, কি তার শক্তি, কি তার দুর্বলতা, এগুলো জানতেছিলাম, তার মাঝে কিছু সৈন্য সদস্য আমাদের পুরো আক্রমণ করে। তারা বুঝতে পারে যে আমরা বাইরে থেকে এসেছি এবং আক্রমণ করার সঙ্গে সঙ্গেও আমরা তাদের সাথে যুদ্ধ করা শুরু করে দিই। কিন্তু তারা এত বেশি সংখ্যায়, তো আমরা তো স্বাভাবিক পেরে উঠবো না। আমাদের মধ্যে দুইজন, আমার দুই সঙ্গী, তারা ওখানেই মারা যায় এবং আমি খুব কষ্ট করে সেইখান থেকে পালিয়ে আসি। কিন্তু পালিয়ে এসে আমি আপনার কাছে সরাসরি আসি নাই হুজুর, যেহেতু আমি আপনাকে কথা দিয়েছিলাম ওর সম্পর্কে আমি সম্পূর্ণ তথ্য নিয়েই আসবো। এরপরেও আমি জীবনের রিস্ক নিয়ে আমি বাকি তথ্যগুলো কালেক্ট করতে আসছিলাম, কিন্তু আপনি এত দ্রুত এত শক্তিশালীভাবে আমাকে ডাকলেন যে আমি নিজ ইচ্ছায় না এসে আর পারলাম না, তাড়াতাড়ি আমাকে চলে আসতে হলো। তো এতটুকুই ইনফরমেশন আমি গ্যাদার করছি যে আকসাদ খুবই ভয়ঙ্কর। সেই পরীটার বাবা মাকে সে এখনও বাঁচিয়ে রেখেছে, কিন্তু সেই পরীটার বাবা মাকে সে প্রচণ্ড পরিমাণ বেত্রাঘাত করে এবং খুবই যন্ত্রণা দিয়ে প্রত্যেক রাতেই মারে এবং বলে যে তোর মেয়েকে তুই কোথায় রেখেছিস, তোর মেয়েকে আসতে বল, না হলে তোকে মেরে ফেলবো, এরকমভাবে অত্যাচার করতেছে। তখন রাশেদ ভাই বলে যে তুমি যা নিয়ে এসেছো, যে ইনফরমেশনগুলো আমাকে দিলা, এটাই আমার জন্য যথেষ্ট। কিন্তু আমি খুবই দুঃখিত যে তোমার দুই বন্ধুকে তুমি হারিয়ে ফেললা। আমাকে তোমরা মাফ করে দিও। আমি যদি জানতাম যে এরকম একটা পরিস্থিতির মধ্যে তোমরা পড়বা, তাহলে আমি জীবনেও তোমাদেরকে পাঠাইতাম না। তখন সেই জিনটা বলে, হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, দরকার হলে আমার জানটাও আপনার কাছে দিয়ে দেব। আপনি এত ভালো মানুষ, আপনার কাছে আমাদের জীবনের মূল্য কিছুই না। এই বলে সেই জিনটা রুম থেকে চলে যায় এবং রাশেদ ভাইয়ের মনটা খুবই খারাপ হয়ে যায়। এতদিনের পালিত জিন রাশেদ ভাইকে প্রভুতুল্য মনে করত, সেই জিন দুটি মৃত্যুবরণ করলো এই রাশেদ ভাইয়ের কাজের জন্যই। তখন রাশেদ ভাই বিষয়টা আরও ডিপলি নেয় যে এই আকসাদের ব্যবস্থা সে করবেই। রাশেদ ভাই এরকম চিন্তাভাবনা করার পর সেই পরীটিকে ডাক দেন। ডাক দেওয়ার পর পরীটা আবারও তার কাছে আসে। আসার পর বলে যে হুজুর আমাকে ডেকেছেন। রাশেদ ভাই বলে যে আমি ডেকেছি, আমরা এখন অ্যাকশনে যাব এবং সেই আকসাদের সম্পর্কে যাবতীয় তথ্য আমরা পেয়েছি, ওর উইক পয়েন্ট কী সেটাও আমরা জেনেছি। তোমার কোনো টেনশন নাই। এখন তুমি আমাকে সাহায্য করবা, আমি কিছু কাজ করব, তুমিও আমার সাথে সাথে কিছু কাজ করবা। তখন সে পরিটি বলে, হুজুর কি করব বলেন আপনি। তখন এই যে রাশেদ ভাই বলে, তোমাকে দরকার হইতো না, কিন্তু বাবা মা তোমার, যেহেতু তোমার বাবা মা এবং তুমি ভিকটিম, এই জন্য তোমাকে আমার সাথে থাকতে হবে। এরপর রাশেদ ভাই বলে যে আজ রাত 1টার দিকে আমরা কবরস্থানে যাব এবং সেখান থেকে কিছু জিনিসপত্র আমাদের সংগ্রহ করতে হবে। তখন পোয়েটি বলে, ঠিক আছে হুজুর আমি রাজি, যখন যান আমাকে বলবেন। ঠিক সেই রাত্রে 1টার দিকে রাশেদ ভাই পরীটাকে নিয়ে, পরীটা তখন মানুষ আকৃতি হিসাবে রাশেদ ভাইয়ের পাশে পাশে ছিল, যেহেতু গভীর রাত কারোর দেখার প্রশ্ন আসে না, গোরস্থানে যায় এবং গোরস্থানে যাওয়ার পর রাশেদ ভাই বলে, তুমি এই গোরস্থান থেকে, পাকা গোরস্থান মানে যেটা মাটি এখনো ঠিকঠাক আছে, ভাঙে নাই, সেই কবর থেকে 3 মুঠো মাটি নাও এবং 3 মুঠো মাটি নিয়ে আমার সাথে সাথে চলে আসো। তখন সেই ওখান থেকে সেই পরীটি 3 মুঠো মাটি নেয় এবং মাটি নেওয়ার পর আরও কিছু যে জিনিসপত্র দরকার সেগুলো কালেক্ট করার পর রাশেদ ভাই পরীটিকে নিয়ে আবার তার বাড়িতে চলে আসে। তার রুমে আসার পর সেই পরীটিকে বলে, দেখো রাশেদ খুবই শক্তিশালী, ওকে যদি আমরা হার মানাতে চাই, প্রথমেই ওকে একটা ব্ল্যাক ম্যাজিক আমাদের করতে হবে। ও যাতে খুবই অসুস্থ হয়ে যায়, মানে দুর্বলতা হয়ে যায়। ও যখন শারীরিকভাবে অসুস্থ হবে, দুর্বল হয়ে যাবে, তখন আমরা দুটি কাজ করতে পারবো। একটা লাভ হলো, সে তোমার বাবা মাকে অত্যাচার করবে না। তুমি তো জানো যে তোমার বাবা মা এখনো বেঁচে আছে, সে তোমার বাবা মাকে আর অত্যাচার করতে পারবে না, যেহেতু সে অসুস্থ। তার সেনা সদস্য চিন্তিত হয়ে যাবে যে আমাদের বাদশা কেন অসুস্থ। আর দ্বিতীয়ত হলো, এই অসুস্থ সুযোগ নিয়ে আমরা তার দিকে আগাবো এবং তাকে অ্যাটাক করবো। তখন পরিটি বলে, ঠিক আছে হুজুর বুঝতে পারছি। এরপর রাশেদ ভাই বলে, ঠিক আছে তোমার কাজ এখানে শেষ, বাকি কাজটা আমি করতেছি, তুমি এখন যাও। তখন পরিটি রুম থেকে চলে যায়। রাশেদ ভাই যে জিনিসগুলো নিয়ে আসছিল কবর থেকে পরির মাধ্যমে, মাটি, এক টুকরো কাফনের কাপড় এবং বিভিন্ন জিনিসপত্র যেগুলো সংগ্রহ করছে, সেগুলো একসাথে করার পর একটা টোপলা বানায়। সেই টোপলা বানিয়ে সে তার মন্ত্র পড়া শুরু করে দেয় এবং সেই আকসাদ যে জিন আছে, এই আকসাদ জিনের
যে নাম আকসাদ, এইটা দোয়াত কালি দিয়ে আকসাদ নামটা লেখার পর সেটা মোমের মধ্যে জড়ায়, সেই মোম সহ সেই কবরের মাটির মধ্যে প্রবেশ করার পর আকসাদ জিনের নামে একটা ব্ল্যাক ম্যাজিক করে। সে মরবে না, কিন্তু সে শারীরিকভাবে দুর্বল হয়ে যাবে, কারণ তাকে মারা সম্ভব না, সে এত বড় শক্তিশালী জিন, তাকে মারার প্রশ্ন আসে না। কিন্তু শারীরিকভাবে সে যখন দুর্বল হবে তখন এই আকসাদকে সাহায্য করতে পারবে আমাদের রাশেদ ভাই। সেই কাজটাই সে করে এবং বিভিন্ন মন্ত্র পড়ার পর সেই যে মাটিগুলো আছে একটা পাত্রের মধ্যে রেখে দেয়। রাখার পর সেই রাত্রেই ওই যে একটা অবশিষ্ট জিন ছিল ওকে ডাক দেওয়ার পর বলে যে তুমি আমার জন্য কি আর কোনো কাজ করতে পারবা? তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। যাবতীয় ইনফরমেশন তোমাদের তিনজনের মাধ্যমে আমি জানতে পারতাম। দুইজন তো আগেই মৃত্যুবরণ করছে। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে। এখন একমাত্র তুমি সম্বল। আমি তোমাকে বলতাম না, তোমার জীবনকে আমি রিস্কের মধ্যে দিতাম না, কিন্তু আমি যে যুদ্ধে নামছি এই যুদ্ধে আসলে আমাকে জয়ী হতেই হবে। এই যুদ্ধে যদি আমি জয় না হতে পারি তাহলে অনেক জিন জাতি মারা যাবে এবং তারা শান্তিতে থাকতে পারবে না। এখন তুমি কি আমাকে কিছু সাহায্য করবা? তখন সেই পালিত জিনটি বলে, হুজুর এটা আপনি কোনো কথা বললেন? আপনার জন্য আমি জীবন দিতেও রাজি। বলুন আপনার জন্য কি করতে হবে? আমার দুই ভাই, দুই বন্ধু আপনার জন্য জীবন দিয়েছে, আমিও আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। তখন এই রাশেদ ভাই বলে যে তোমাকে আবারও তাদের রাজ্যে যেতে হবে। এবার শুধুমাত্র একটা তথ্য আমাকে এনে দিতে হবে। আমি কিছুক্ষণ আগে ওই আকসাদের নামে একটা ব্ল্যাক ম্যাজিক করলাম। এই ব্ল্যাক ম্যাজিকটা হলো তার শরীর অসুস্থ হয়ে যাবে এবং সে যখন অসুস্থ হবে তারপরেই আমি আমার অ্যাকশনটা করব। এর আগে আমি কোনো অ্যাকশন নিতে পারতেছি না, এবং এর আগে যদি সে বুঝতে পারে যে কোনো মানব জাতি তার বিরুদ্ধে কোনো চক্রান্ত করতেছে তাহলে সে খুব সমস্যা করবে আমাদের। সে যখন শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবে তারপরেই আমি নেক্সট স্টেপে যাইতে পারবো। তখন সেই জিনটি বলে, হুজুর আমি এখনই যাচ্ছি। তখন রাশেদ ভাই বলে, না এখন যাওয়ার দরকার নাই, তুমি এখন থেকে 24 ঘন্টা পরে যাবা। এখন থেকে কাউন্ট করে 24 ঘন্টা পরে যাবা, কেননা 24 ঘন্টা পর থেকেই এটা অ্যাকশন কাজ করবে। যদি তুমি জানতে পারো যে আকসাদ শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছে, এই তথ্যটা পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি চলে আসবা, তখন আর তোমার ওখানে থাকার দরকার নেই। তখন জিটি বলে, হুজুর ঠিক আছে, আপনার কথা শিরোধার্য, আমি তাহলে বের হলাম। তখন হুজুর বলল, ঠিক আছে, ফি আমানিল্লাহ, দেখে শুনে যাও, আর 24 ঘন্টা পর তুমি সেই রাজ্যে প্রবেশ করবা। এখন তুমি রওনা দিবা, কিন্তু 24 ঘন্টা পর যায় সেই তাদের রাজ্যে প্রবেশ করবা, আপাতত তাদের রাজ্যের আশেপাশে থাকবা। এই বলে সে জিনটা চলে যায় এবং এই যে রাশেদ ভাই অপেক্ষা করতে থাকে জিনটা কখন এসে বলে যে আকসাদ অসুস্থ হয়ে গিয়েছে। এভাবে একদিন অতিক্রম হয়, 1.5 দিন অতিক্রম হয়। 1.5 দিন যখন অতিক্রম হয়ে যায় তখন রাশেদ ভাই চিন্তিত হয়ে যায়, না জানি এই জিনটাও আবারকে মেরে ফেললো নাকি। এই জিনটাকে তিনি চিন্তা করেন, একে যদি মেরে ফেলে তাহলে তো আমি কোনো ইনফরমেশন পাবো না, আর আমার কাছে তো কোনো জিনও নাই, তাহলে আমার কি হবে। তিনি আল্লাহ করতেছে, আল্লাহ এই জিনটা যাতে কোনোভাবেই ধরা না পড়ে। এরকম করতে করতে 2 দিন পর, মানে 48 ঘন্টা পর সেই জিনটা চলে আসে। আসার পর হুজুরকে সালাম দেয়। হুজুর বলে যে তুমি আসলা, আমি তো খুবই চিন্তিত ছিলাম। তখন সেই জিনটি বলে, হুজুর আমাকে ধরতে পারে নাই কারণ আমি এবার অন্য একটা প্রসিডিওরের মাধ্যমে ছিলাম, যার কারণে তারা বুঝতেই পারে নাই যে আমি তাদের মাঝে মিশে গিয়েছি। এবং আমি আপনাকে একটা সুসংবাদ দিচ্ছি হুজুর, 6 ঘন্টা আগে থেকে এই আকসাদ অসুস্থ হয়ে যায় এবং এখন সে গুরুতর অসুস্থ এবং তাকে নিয়েই তার সৈন্য সদস্য ব্যস্ত আছে। এখন এই মুহূর্তেই আমাদের উত্তম সময় তাকে অ্যাটাক করা। এছাড়া সে যদি আবার সুস্থ হয়ে যায় তাহলে কিন্তু আমরা তার সাথে পারবো না। তখন হুজুর বলে যে ধন্যবাদ তোমাকে এই ইনফরমেশনটা আমাকে দেওয়ার জন্য। তখন সঙ্গে সঙ্গে হুজুর তার পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য বেরিয়ে পড়ে এবং তার ওই যে পাত্রের মধ্যে মাটি দিয়েছিল এবং বিভিন্ন তাবিজ রেখেছিল, ব্ল্যাক ম্যাজিক করছিল, সেটা বের করার পর এমন একটা প্রসিডিওরের মধ্যে যায় সেই আকসাদ জিনটা যেন বাধ্য হয় এই রাশেদ হুজুরের কাছে উপস্থিত হওয়ার জন্য। তার যে পালিত জিন ছিল এই পালিত জিনকে বলে যে আমি এখন আকসাদকে হাজির করার জন্য চেষ্টা করব, তুমি আমার পাশে থাকবা এবং দেখিও সেজন্য উপস্থিত হওয়ার পর আমার কোনো ক্ষতি করতে না পারে। তখন সেই জিনটি বলে, কোনো সমস্যা নেই হুজুর, আমি আপনার সাথে আছি, আপনার কাজ চালিয়ে যান। এভাবে রাশেদ ভাই বিভিন্ন তন্ত্রমন্ত্র পড়া শুরু করে, যত রকমের শক্তিশালী মন্ত্র তার জানা ছিল সবগুলো পাঠ করে, কিন্তু কিছুতেই সেই আকসাদকে আনতে পারে না। এভাবে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা অতিক্রম হয়ে যায়, রাত 3:30, তারপরেও সেই জিনটাকে হাজির করতে পারতেছে না। যখন রাশেদ ভাই চিন্তা করে যে আর কিছুক্ষণ পর তো আমাকে মসজিদে যাইতে হবে ফজর আজান দেওয়ার জন্য, তো আজকের মতো এই কার্যক্রম এখানে শেষ করে দেওয়া উচিত, আগামীকাল দেখা যাবে কি করা যায়। এরকম চিন্তা করতে করতে সে অনুভব করে একটা ভূমিকম্প হয়ে যাচ্ছে, তার বাড়িতে একটা ভূমিকম্প হচ্ছে এবং এত জোরে বাতাস বইতেছে মনে হচ্ছে ঝড়। কিন্তু সময়টা ছিল একটা শীতকাল, এই শীতকালে তো ঝড় হওয়ার কোনো প্রশ্ন আসে না। তখন রাশেদ ভাই চিন্তা করে, হ্যাঁ কিছু একটা হচ্ছে।
তখন রাশেদ ভাইয়ের মধ্যে কনফিডেন্স জাগে যে না, কিছু একটা হচ্ছে, কাজ হচ্ছে। যখন তিনি এটা বুঝতে পারে, তিনি তার যে তন্ত্রমন্ত্রগুলো আছে এগুলো দ্বিগুণ স্পিডে পড়া শুরু করে এবং দ্বিগুণ স্পিডে পড়া শুরু করার পর এই ঝড়ের বেগটা আরও বেশি হতে থাকে। এই ঝড়ের বেগটা আরও বেশি বেগে হতে থাকে এবং বাড়িঘর থমথম করে কাঁপতে শুরু করে। এরকম করতে করতে মিনিট 5 পর তার রুমের মধ্যে থাম করে একটা আলো জ্বলে এবং আলো জ্বলে নেমে যায়। এইটা যখন রাশেদ ভাই দেখতে পারে, রাশেদ ভাই তখন খুশি হয়ে যায় যে না, কাজ হয়েছে, চলে আসছে, যারা আমি হাজির করতে যাচ্ছি সে চলে আসছে। রুম তো তখন অন্ধকার ছিল। তখন রাশেদ ভাই বলে যে তুই যেই হোস না কেন, তুই তোর আসল রূপে আসবেই। আমি আশা করি তুই আসল রূপে আসবি। তোর সাথে আমার কিছু হিসাব নিকাশ আছে, তোকে আমি নিয়ে এসেছি কোনো না কোনো কারণ আছে, কাজেই কোনো ডিস্টার্ব আমাকে করবি না, তুই তোর আপন রূপে আয়। আমি এখন রুমের মধ্যে লাইট দেব, কোনো রকম দুষ্টমি করবি না। এখন রুমের মধ্যে লাইট দেওয়ার অর্থ হলো সেই যে আকসার জিনটাকে দেখতে কেমন, এইটা দেখার জন্য রুমের মধ্যে একটা ড্রিম লাইট ছিল, সেটাকে অন করে। অন করার পর হুজুর যেটা দেখতে পায়, হুজুর ভয় পেয়ে যায়। এরকম আকৃতির কোনো দানব জিন হইতে পারে? সেই জিনের মাথায় একটা লম্বা শিং এবং দেখতে বিচ্ছিরি রকমের কালো এবং খুবই মোটা এবং লম্বা, মিনিমাম 8 ফিট লম্বা এবং একটা দৈত্য আকৃতির। এটা দেখার পর রাশেদ ভাই ভয় পেয়ে যায়। এরে বাবা, এটা কি রে, এর সাথে কি আমি পারবো? তখন রাশেদ ভাই চিন্তা করে, আরে আমি পারবো না মানে, ওকে আমি আমার রুমের মধ্যে হাজির করছি, তো একে মেরে ফেলা তো আমার জন্য কোনো ব্যাপারই না। এরপর রাশেদ ভাই আরও কিছু তন্ত্রমন্ত্র পড়ে সেই জিনটাকে, মানে ওই আকসাদকে উইক করে ফেলে। আকসাদ তো এমনিতেই ব্ল্যাক ম্যাজিকের কারণে শারীরিকভাবে অসুস্থ, দেখে মনে হচ্ছে খুবই অসুস্থ। তারপরও আরও তন্ত্রমন্ত্র কারণে আকসাদকে একদম 8 ফিটের একটা আকসাদ 6 ফিট হয়ে যায়, মানে কুজু হয়ে যায়। তখন রাশেদ ভাই ওই পরীটিকে ডাক দেয়, মানে যে পরীটির বাবা মাকে আকসাদ বন্দি করে রাখছে সেই পরীটিকে ডাকে এবং সেই পরীটির রুমের মধ্যে উপস্থিত হয়। এবং রুমের মধ্যে উপস্থিত হওয়ার পর সেই পরীটা ভয় পেয়ে যায় এবং বলে, হুজুর এই 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 আমার বাবা মাকে বন্দি করে রাখছে, এই আমার বাবা মাকে বন্দি করে। তখন এই রাশেদ ভাই বলে, হ্যাঁ আমি সবই জানি। হুজুর বলে, তোর নাম আকসাদ, তুই এত দুষ্ট কেন বল? আর এর বাবা মাকে তুই কি জীবিত রাখছিস নাকি মেরে ফেলছিস? আকসাদ কোনো কথা বলে না। আকসাদ যখন কথা বলে না, তখন ওই যে কবরস্থানের মাটির কথা বললাম, ওই পাত্র থেকে অল্প কিছু মাটি নেয়। মাটি নেওয়ার পর এই আকসাদ জিনের উপর দিকে ছুঁড়ে দেয়। এই মাটি যখন আকসাদ জিনের শরীরে পড়ে, আকসাদ জিনের শরীরে একদম আগুন ধরে যায় এবং আগুন ধরে যায় এবং চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। তখন আকসাদ বলে, আমি সবই বলবো, আমি সবই বলবো, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। এরপর হুজুর একটা মন্ত্রের কারণে তার শরীর থেকে আগুন নিভিয়ে দেয়। তখন আকসাদ বলে যে একে আমার পছন্দ হয়েছিল, আমি একে বিয়ে করতে চাইছিলাম, কিন্তু এর বাবা মা রাজি হচ্ছিল না, যার কারণে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আর আমার রাজ্যে আমি রাজা, আমার রাজ্যে আমার উপর কেউ নাই। তুই মানব আমাদের মাঝে আসিস না, তোকে কিন্তু আমি মেরে ফেলবো বলে দিলাম। তুই আমাকে চিনিস না, আমার সৈন্য দল কতগুলো জানিস, কিছুক্ষণের মধ্যে তোর বাড়ি ঘর একদম তছনছ করে দিয়ে যাবে। তখন রাশেদ ভাই বলে যে কি ভয় দেখাস তুই আমাকে, তুই শক্তিশালী তোর এলাকায়, আমার জায়গায় তোর শক্তি নাই। যদি তোর শক্তি থাকতো তুই আমার রুমের মধ্যে কেন বল? তোকে তো আমি নিয়ে আসছি। তোর শরীরের এই অবস্থা কেন? তুই অসুস্থ কেন? তোর শরীর ব্যথা না? কী জন্যে? এটা তো আমার কারণে। তোর আজকেই শেষ দিন। এখন তোকে আমি একটা চান্স দেই বাঁচার জন্য, তুই বাঁচবি কিনা বল। তখন সে আকসাদ বলে, আমি বাঁচবো মানে? তোকে আমি চান্স দিচ্ছি, তোর ভালোই ভালো আমাকে এখান থেকে যাইতে দে, এই পরীটাকে আমার সাথে নিয়ে যাইতে দে আমার এলাকায়, না হলে তোর মতো হুজুরকে কিন্তু আমি পিষে ফেলবো। তখন হুজুরের মাথা আরও গরম হয়ে যায়, আবারও সেই এক মুঠো মাটি নিয়ে আবারও সেই জিনটার দিকে ছুঁড়ে মারে। এইবার বেশ কিছুক্ষণ সময় এই আকসাদ জিনটা পুড়তে শুরু করে যখন, তখন এক ধরনের গন্ধ বেরোয়। এইটা যখন খুব বেশি পরে পুড়ে এবং সে খুবই কাতরাচ্ছিল ব্যথায়, একটা পর্যায়ে আবার আগুনটা নিভিয়ে দেয়। নিভিয়ে দেওয়ার পর দেখে যে তার শরীরে একদম ধোঁয়া বেরোচ্ছে, মানে তার শরীরের ম্যাক্সিমাম অংশই চামড়ার উপর দিয়ে পুড়ে গেছে এবং সে খুবই ব্যথায় কাতরাচ্ছে। তখন রাশেদ ভাই বলে, কি রে, কেমন লাগে তোর? আর বেশি কথা বলবি নাকি আবারও মাটি দিব? তখন এই জিনটা বলে যে হুজুর 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 আমাকে মাফ করে দেন হুজুর, আপনি যা বলবেন আমি সবই শুনবো, আমাকে আর পোড়ায়েন না, আর পোড়াইলে আমি এখনই মারা যাব, আমাকে মাফ করে দেন, আমি ভালো হয়ে যাব। তখন এই যে রাশেদ ভাই বলে, শোন, তুই ভালো হবি কি হবি না সেটা তোর বিষয়, এখন আমি যেটা বলি সেটা শোন। তুই এই মুহূর্তে আলিশার বাবা মাকে ছেড়ে দিবি, যদি ছেড়ে না দিস তাহলে তোকে মেরে ফেলবো, এখন ছেড়ে দিবি। তুই তোর সঙ্গপাঙ্গকে বল ওর বাবা মাকে এখানে নিয়ে আসতে। তখন আকসাদ জিনটি বলে, হুজুর আমি এখনই
ওর বাবা মাকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করতেছি, দাঁড়ান আমাকে একটু সময় দেন। এরপর তাদের যে তন্ত্রমন্ত্র ছিল বা যেভাবে তারা সিগন্যাল আদান প্রদান করে সেই প্রসিডিওরটা মেনটেন করার পর তাদের যে সদস্য ছিল তাকে জানায় নিয়ে আসার জন্য। এই আকসার জিনের দুজন সৈন্য তার বাবা মাকে নিয়ে এই রুমের মধ্যে হাজির হয়। যখন হাজির হয় এই পরীটি তার বাবা মাকে দেখে কান্নায় ভেঙে পড়ে এবং তার বাবা মাকে জড়িয়ে ধরে এবং তার বাবা মার অবস্থা খুবই খারাপ। এত নির্যাতন করা হয়েছে যে আসলে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না, চারদিকে জখম হয়ে আছে। এটা দেখার পর রাশেদ ভাই আরও রাগান্বিত হয়ে যায় এবং আচ্ছা মতো সেই আকসার জিনটাকে সাহায্য করতে শুরু করে, খুবই আঘাত করতে শুরু করে এবং আকসাদ ছোটাছুটি করতে শুরু করে সেই ডোমের মধ্যে এবং সেই পরীটির পা জড়িয়ে ধরে বলে যে আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আমি ভালো হয়ে যাব, আমাকে বাঁচা। সেই পরীটিও সেই আকসাদকে লাথি মারে এবং বিভিন্নভাবে সেই পরীটিও আঘাত করতে শুরু করে। একটা পর্যায়ে রাশেদ ভাই সেই পরীটিকে বলে, তুমি বলো একে আমি কি করব। এমনভাবে মৃত্যু দেন যাতে আমার আত্মার শান্তি হয়। তখন রাশেদ ভাই বলে ঠিক আছে, আমি এই মুহূর্তে তার ব্যবস্থা করতেছি। তখন রাশেদ ভাই তার বাটির মাঝে যে কবরস্থানে মাটিগুলো ছিল অর্থাৎ ব্ল্যাক ম্যাজিকের মাটি, পুরো মাটি হাতে নেয় এবং সেই আকসাদ জিনের দিকে ছিটিয়ে দেয়। ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আকসাদের শরীরে আবারও আগুন জ্বলে ওঠে এবং এইবার আগুন আর নিভাবে না। সেইভাবেই সমস্ত মাটি সেই আকসাদ জিনের উপর ছেড়ে দেয়। আকসাদ জিন করজোরে মিনতি করতে থাকে, বলে হুজুর আমাকে মাফ করেন, হুজুর আমাকে একটা সুযোগ দেন, আমি আর কোনো পরীকে ধর্ষণ করব না এবং কারোর সাথে অন্যায় করব না। কিন্তু কিছুতেই রাশেদ ভাই শোনে না। এভাবেই আকসাদ জিনটি বেশ কিছুক্ষণ পড়তে একটা সময় অদৃশ্য হয়ে যায় এবং যখন সে অদৃশ্য হয়ে যায় তখন তার রুমের মেঝের মধ্যে বেশ কিছু ছাই উড়িয়ে এসে পড়ে। তখন রাশেদ ভাই বলে যে আকসাদ নামের জিনটি এখন অতীত হয়ে গিয়েছে, সে মৃত্যুবরণ করেছে এবং তার মৃত্যুর আগে আমি যথেষ্ট পরিমাণ শাস্তি করছি, যে পরিমাণ শাস্তি দেওয়া দরকার আমি শাস্তি দিয়েছি। একটা সময় সে নিজেই চাচ্ছিল যে মৃত্যুবরণ করি না কেন, তার শরীরে আমি যখন আগুন ধরে দেই সে বারবার আমার কাছে মিনতি করতেছিল যে হুজুর আমাকে বাঁচান। কিন্তু সে যখন বুঝতে পারছে যে আমি তাকে বাঁচাবো না, এরপর সে আমাকে একটা সিগন্যাল দিচ্ছিল, তোমরা কি বুঝতে পারছিলা? তখন বলল যে সে আমাকে বলতেছিল হুজুর আমাকে তাড়াতাড়ি মেরে ফেলেন, আমাকে আর পোড়ায়েন না, আমি আর সহ্য করতে পারতেছি না। তো আমি যত সময় আমার ধৈর্য ছিল অত সময়কে আমি পোড়ানোর পর যখন দেখছি যে না এই যথেষ্ট পরিমাণ শাস্তি হয়েছে, তারপর আমি তাকে একদম শেষ পোড়ায় দিছি। তখন পরীটি রাশেদ ভাইয়ের কাছে আসে এবং রাশেদ ভাইয়ের কাছে কান্নায় ভেঙে পড়ে, বলে হুজুর আজকে যদি আপনি না থাকতেন তাহলে আমি আমার বাবা মাকে পেতাম না। ওর বাবা মা, পরীর বাবা মা কোনো কথা বলতেছে না, এত পরিমাণ নির্যাতন করছে, খুবই অসুস্থ, মানে কথাই বলতে পারতেছে না। সে পরীটি বলে হুজুর আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ, আপনার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তখন পরীটি বলে হুজুর আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। রাশেদ ভাই বলে কি অনুরোধ আবার? তখন পরীটি বলে হুজুর আপনার কাছে আমি থাকতে চাই, আপনার খেদমত আমি করতে চাই, মানে আপনার বিভিন্ন যে ইনফরমেশনগুলো দরকার হয় মানুষকে আপনার সাহায্য করেন। আপনার তো 3টা জিন ছিল, এখন তো একটা আছে, আমি না হয় আপনার সাথে থাকলাম, আপনার উপকার করলাম, যদি আমাকে অনুমতি দেন তাহলে আপনার সাথে সাথে আমি থাকতে চাই। তখন রাশেদ ভাই বলে এটা কিভাবে সম্ভব, এটা কি তুমি করতে পারবা? তখন পরীটি বলে হ্যাঁ হুজুর আমি পারবো, আপনি আমার একটা নতুন জীবন দিয়েছেন, আমার বাবা মাকে ফিরিয়ে দিয়েছেন, আমি চাই কিছুটা হলেও আপনার ঋণ শোধ করতে। তখন রাশেদ ভাই বলে ঠিক আছে ভালোই হলো, আমার তো একটা মাত্র জিনিস ছিল, একজন আর কত কাজ করবে, তুমি যদি সাহায্য করতে পারো আমাকে তাহলে ঠিক আছে, সমস্যা নেই, থাকো। এরপর সেই পরীটি রাশেদ ভাইয়ের কাছেই থেকে যায় এবং পরীর বাবা মাকে একটা নিরাপদ স্থানে রাখে। সেই পরীটি প্রতিনিয়ত রাশেদ ভাইকে উপকার করে, যে সকল তথ্য জানা দরকার সেই পরীটি রাশেদ ভাইয়ের কথা মতো চলে এবং রাশেদ ভাইকে উপকার করে। রাশেদ ভাইও মানুষের সেবায় আরও বেশি নিয়োজিত হয়, যাবতীয় সমস্যা এই পরী এবং একটা জিনের মাধ্যমে সমাধান করে। এভাবেই চলতে থাকে দিন। বন্ধুরা এই ছিল ঘটনাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দীর্ঘ একটা ঘটনা, যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই বন্ধুরা আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এরকম ঘটনা শুনতে চাইলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যারা ঘটনা পাঠাতে চান, এরকম ঘটনা যদি আপনাদের আশেপাশে ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেল অ্যাড্রেসে ঘটনাগুলো পাঠাতে পারেন, আমরা আপনার ঘটনাটি এভাবে শেয়ার করব। তো ধন্যবাদ, ভালো থাকবেন।